গার্মেন্টস গিয়ে ফুলের ছোঁয়ায় উপন্যাসটি মোহাম্মদ ইদ্রিস আলী লেখিকা এবং আমি পাঠিকা মরিয়ম আক্তার। আসসালামু আলাইকুম। আজকে আমি গার্মেন্টস গিয়ে ফুলের ছোঁয়ায় উপন্যাসটি পর্ব 1 থেকে 10 পর্যন্ত শুরু করব। এটা হবে স্পেশাল পর্ব, তোমরা সবগুলো পর্বই এখানে পেয়ে যাবা। রাসেল এখন ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করে আর মনে মনে খোঁজে নাসরিনকে। রাসেলের বাড়ি রংপুর শহরে। রাসেলের বাবা আমজাদ সাহেব পেশায় একজন ডক্টর। প্রথমে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং এখন নেত্রকোনা জেলায় কেন্দুয়া থানা প্রেমই গ্রামের রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক অবস্থিত একটি হাসপাতালে কর্মরত আছেন। হাসপাতালটি যদিও গ্রামে অবস্থিত, তথাপি হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা ও চিকিৎসা ব্যবস্থাটা খুবই ভালো ছিল। তাছাড়া গ্রামটি ছিল ফাঁড়ি থানা স্বাস্থ্য কমপ্লেক্স, স্কুল, মাদ্রাসা সহ গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠান। অর্থাৎ গ্রামটি দেখে গ্রাম মনে হতো না, মনে হতো যেন ছোট্ট একটি শহর। আমজাদ সাহেব ও তার পরিবার হাসপাতালের ভিতরে আবাসিক বাসায় থাকত। আমজাদ সাহেব চিকিৎসার পাশাপাশি ছোটোখাটো একটা ব্যবসাও করত। সব মিলে তিনি একজন বিত্তশালীও লোক। কিন্তু তার মাত্র 2টি সন্তান, অনিমা ও রাসেল। অনিমা আমজাদ সাহেবের বড় মেয়ে। অনিমা এসএসসি পাশ করার পর ভালোবেসে বিয়ে করেছিল একটি ছেলেকে। ছেলেটি অত্যন্ত দরিদ্র পরিবারের বলে আমজাদ সাহেব ছেলেটিকে জামাতা হিসেবে মেনে নিতে না পেরে ত্যায্য করেছেন মেয়েকে। বন্ধ করে দিয়েছে তার বাড়ির দরজা চিরতরের জন্য, অনিমার জন্য। রাসেল তখন 8ম শ্রেণী পাশ করে 9ম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। রাসেল লেখাপড়ায় ভালো বলে সবসময় ভালো রেজাল্টই করত। রাসেল শহরে লেখাপড়া করত, কিন্তু অনিমা বিয়ের পর আমজাদ সাহেব রংপুর থেকে নেত্রকোনায় বদলি নেওয়ায় প্রেমই গ্রামে হাই স্কুলে ভর্তি করে দেয় রাসেলকে। রাসেল শহরের চেয়ে গ্রামটা বেশি পছন্দ করে, তাই সেও সদরে গ্রহণ করে নেয় গ্রামের বিদ্যালয়টিকে। আজ রাসেলের নতুন বিদ্যালয়ের প্রথম দিন। সে ক্লাসে এসেছে। শিক্ষক রাসেলকে দেখে সবাইকে উদ্দেশ্য করে বলল, এর নাম রাসেল, এ আমাদের বিদ্যালয়ে নতুন ভর্তি হয়েছে, তোমরা একে বন্ধু হিসেবে নিও। এই বলে ক্লাসটা শেষ করে চলে গেলেন শিক্ষক। তারপর বেশ কিছুক্ষণ চলে গেল। ভালোই লাগছে রাসেলের। তাছাড়া বাপ্পির মতো একজন ভালো বন্ধু, সে খুবই আনন্দিত। আর বাপ্পি রাসেলের বিদ্যালয় থেকে শুরু করে গ্রামটির আনাচে কানাচে ঘুরিয়ে দেখিয়েছে। এভাবে দেখতে দেখতে কেটে যায় মাস 3। বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী আনন্দের সাগরে ভাসতে থাকে। মুখে মুখে ফুটে ওঠে বৈশাখের কথা। রাসেল বাপ্পির কাছ থেকে জানতে পারে প্রতি বছর তাদের বিদ্যালয়ে পহেলা বৈশাখ পালিত হয়। রাসেল আবার নাসরিনকে প্রশ্ন করল, তুমি কি কাউকে পছন্দ করো, অর্থাৎ কাউকে ভালোবাসো? নাসরিন অট্টহাসি হেসে বলল, আপনি দেখি মহাপাগল। আচ্ছা, আজ আপনি এমন প্রশ্ন করছেন কেন? তাছাড়া বলুন তো, আমার এমন কোনো কথা আছে যা আপনি এবং বাপ্পি ভাইয়া জানেন না? রাসেল বলল, মানুষের এমনও কিছু কথা আছে যা একান্ত আপনজনও জানে না, আর আমি আর বাপ্পি তো দূরের কথা। নাসরিন রাসেলের কথা শুনে আশ্চর্য হয়ে রাসেলকে বলল, কেন, আপনি কি কাউকে ভালো টালো বাসেন নাকি? রাসেল মাথা নেড়ে উত্তর দিল, হ্যাঁ। নাসরিন মুখটা ভার করে বলল, সে কি? সে জানে আপনি ওকে ভালোবাসেন? সেও কি আপনাকে ভালোবাসে? মেয়েটার নাম কি? দেখতে কেমন? আর কোথায় থাকে? রাসেল বলল, হয়তো বা জানে আমি ওকে ভালোবাসি, সে জেনেও হয়তো বা না জানার ভান করছে। আর নাম বলা যাবে না। সৌন্দর্য বলে নাসরিনের দিকে কিছুক্ষণ চেয়ে বলল, অপূর্ব। নাসরিন বলল, আরে বাবা, আমি আপনাকে বলছি, আপনি তাকে বলেছেন আপনি যাকে পছন্দ করেন। রাসেল বলল, না, বলার আবার সাহস পেলাম কোথায়? নাসরিন আবারও হেসে বলল, আপনার তো আবার একটাই সমস্যা, আপনি মেয়ে মানুষকে সাহস করে কিছু বলতে পারেন না। আচ্ছা, আপনি কেমন মানুষ বলুন তো? ভালোবাসবেন, পছন্দ করবেন, অথচ বলতে পারবেন না, তা কি হয়? আরে সাহেব, পছন্দ যখন করেন তখন সাহস করে বলে ফেলুন আপনি যাকে ভালোবাসেন। দেরি করবেন না, কারণ মেয়েদের বুক ফোটে তো মুখ ফোটে না, বুঝলেন? নাসরিনের ব্যাখ্যা শুনে রাসেল
হেবা হেবা ভাব করে বলল, আমি বলবো। নাসরিন বলল, হ্যাঁ আপনি বলবেন। রাসেল এবার নাসরিনকে জিজ্ঞাসা করলো, আগামীকাল বিদ্যালয়ে আসছেন তো? নাসরিন বলল, হ্যাঁ, কেন? রাসেল বলল, তোমার সম্মুখেই আমি সেই মেয়েটিকে আমার মনের কথা জানাবো তাই। রাসেল বলল, সত্যি সত্যি? বলে রাসেল নাসরিনকে বলল, আজ তাহলে আসি। নাসরিন বলল, সে কি? মানা বলল, খেয়ে যেতে। রাসেল বলল, আজ না, আরেকদিন এসে খেয়ে যাব। বাসায় এসে রাসেলের ভালো লাগতেছে না, পড়তে মন চাচ্ছে না, মন চাচ্ছে আবারও নাসরিনের কাছে ছুটে যেতে। কি করার, মন চাইলেই তো আর যেতে পারে না। তাই এমনিতে বই খুলে বসে আছে পড়ার টেবিলে। রাসেল নাসরিনকে নিয়ে যত ভাবছে ওর প্রতি ততই দুর্বল হয়ে যাচ্ছে। রাসেল নাসরিনের কথার উপর বিশ্বাস রেখে ভাবছে, আমি কি আগামীকাল ওকে বলবো তোমাকে ছাড়া আমার ভালো লাগে না? বারবার ইচ্ছা করে তোমাকে দেখতে, সারাক্ষণ তোমার পাশাপাশি, তোমার ওই কোমল হাতের উপর হাত রেখে কথা বলতে, ইচ্ছা করে তোমাকে নিয়ে অজানা কোথাও হারিয়ে যেতে। আরও ভাবছে, আমি কি ওকে বলবো আমি তোমাকে ভালোবাসি? হ্যাঁ, শুধু কিন্তু পরক্ষণে আবার ভাবে, নাসরিন তো জানে না আমি ওকেই ভালোবাসি, তাই হয়তো আজ এই নীতিবাক্যগুলো শুনিয়েছে, কিন্তু কাল যখন জানবে সেই মেয়েটি সে নিজেই, তখন কি ওর এই নীতিবাক্য ঠিক থাকবে? নাকি সে তখনই আমার সাথে ওর বন্ধুত্বগুলো শেষ করবে? এমন সব চিন্তাভাবনায় ডুবে যায় রাসেল। কোনো কিছুই ভালো লাগে না ওর। একসময় সকল ভাবনা দূরে সরে রাখে এবং পরে কি হবে না হবে সেটা ভেবে সাহস করে একটা চিঠি লিখে ফেলে। পরের দিন বিদ্যালয়ে ছুটির পর বাসায় ফিরের পথে রাসেল নাসরিনকে বলল, তুমি গতকাল বলেছিলে না সাহস করে মেয়েটিকে আমার মনের কথা বলতে, কিন্তু পারিনি। নাসরিন বলল, তাহলে? রাসেল বলল, চিঠি লিখে এনেছিলাম। নাসরিন বলল, দিয়েছেন? রাসেল বলল, না, দেই নাই। নাসরিন বলল, কেন দেননি? রাসেল বলল, কেন আবার? গতকাল না তোমাকে বললাম তোমার সামনে আমি তাকে মনের কথাটা বলবো। নাসরিন বলল, বেশ তো, ডাকুন তাকে, দিয়ে দিন আপনার চিঠিটা, বলে ফেলুন আপনার মনের কথা। রাসেল বলল, তাকে আর ডাকতে হবে না, সে আমার সঙ্গেই আছে। রাসেলের কথা শুনে নাসরিন চারদিকে ঘুরে দেখছে, বলছে, কই, কেউ তো নেই এখানে। রাসেল প্যান্টের পকেট থেকে চিঠিটা বের করে নাসরিনের হাতে ধরিয়ে দেয়। নাসরিন থমকে দাঁড়িয়ে বলল, এর মানে? রাসেল বলল, মানেটা অত্যন্ত সহজ ম্যাডাম। আমার হৃদয়ের ফুলদানিতে যে ফুলটি আমি সাজিয়ে রেখেছি, সেই অপূর্ব ফুলটি হলে তুমি। নাসরিন কোনো কথা না বলে চিঠিটা বইয়ের ভিতর রেখে বাড়িতে চলে যায় এবং রাতে পড়তে বসে। নাসরিন চিঠিটা পড়তে থাকে, প্রিয়তমা, পত্রের শুরুতে রইল আমার এই অবুঝ হৃদয়ের মাঝে তোমাকে নিয়ে তেল তেল করে গড়ে তোলা বিশাল প্রেমের তাজমহল। চারিপাশে নিজ হাতে গড়া গোলাপ ফুলে ওঠা হাজারো গোলাপ ফুলের শুভেচ্ছা। নাসরিন, আমি জানি না তুমি আমাকে প্রিয়তমা হিসেবে বলার অধিকার দেবে কি না, তবু আমি তোমাকে প্রথম চিঠির পত্রে সম্মতি ছাড়াই তোমাকে প্রিয়তমা বলে সম্বোধনা করলাম। নাসরিন, সেদিন বৈশাখের ওই পড়ন্ত বিকেলে তোমার কণ্ঠে মধুর গান এবং বিগত কয়েক মাসে তোমার আচার ব্যবহারে আমাকে মুগ্ধ করে তুলেছে। আমি তোমাকে সেদিন থেকেই ভালোবাসতে শুরু করেছি, কিন্তু বলিনি, কারণ আমি ছিলাম এই গ্রামের তথা তোমাদের বিদ্যালয়ে নতুন। তাই তুমি যদি জানো একজন অচেনা ছেলে তোমাকে ভালোবাসে, আর তা জেনে তুমি যদি বলে বসো আমি তোমাকে পছন্দ করি না, সেই ভয়ে বাপ্পির সাহায্যে তোমার সঙ্গে বন্ধুত্ব করি। নাসরিন, আমি ভেবেছিলাম আমি এককভাবে তোমাকে ভালোবেসে যাব। তোমাকে না পাই তাতে দুঃখ থাকবে না, কারণ অন্তত আমার এই অবুঝ মনটাকে এতটুকু সান্ত্বনা দিতে পারবো যে আমি তোমাকে আমার মনের কথাগুলো খুলতে বলিনি। বলে হয়তো সে আমাকে ভালোবাসতো, কিন্তু আজ তোমার কথাগুলো শুনে বুঝতে পারলাম মনের কথাগুলো মনের মধ্যে পুষে না রেখে বলা দরকার। হয়তো তোমার কথাই ঠিক, তাই তোমার কথাগুলো বিশ্বাস করে তোমার বাঁধনহারা শাসন বারণহীন মনের কথাগুলো তোমাকে খুলে বললাম। জানি না তুমি এর কতখানি মূল্য দিবে নাসরিন। তুমি হয়তো জানো না, এখন রাত 12টা বাজে 12 মিনিট 36 সেকেন্ড। এখনও চোখে ঘুম আসছে না তোমাকে ভেবে।
শুধু আজই নয়, প্রতিটা রাতই কেটে যায় এভাবে। ইচ্ছে করে আরামায় সেই বিছানাটা ছেড়ে ছুটে যাই তোমার কাছে, চেয়ে থাকি তোমার ওই চাঁদের মতো মুখখানার দিকে। নাসরিন, তোমাকে না পেলে হয়তোবা আমার জীবনটা নষ্ট হয়ে যাবে, আমি হয়ে যাব পাগল, এমনকি অকাল মৃত্যুও আমাকে গ্রাস করতে পারে। কেননা আমি যে ভালোবাসি শুধু তোমাকে, তোমার একটা সুন্দর মনের অধিকারী মেয়েকে আমার না পেলে কি বাঁচা যায়? নাসরিন, আমি জানি না আমার মনের কথাগুলো জেনেও আমার ভালোবাসাকে তোমার হৃদয়ে স্থান দেবে কি না। যদি না দাও, তবে জেনে রাখো, সত্যি সত্যি আমি একদিন তোমাকে ছাড়া বাঁচব না। নাসরিন, আমার বিশ্বাস তোমার ওই সুন্দর দেহের মাঝে সুন্দর একটা মন আছে, সেই মনটা কাউকে কোনো রকম দুঃখ দিতে পারে না, আর আমাকেও দিবে না। নাসরিন, তুমি আমাকে তোমার ভালোবাসা থেকে বঞ্চিত করো না। আর বেশি কিছু লেখে তোমার সময় নষ্ট করব না, উত্তরের প্রতীক্ষায় রইলাম। ভালো থেকো, এই কামনায় শেষ করছি। এতে তোমার জন্য পাগল, রাসেল। চিঠিটা পড়া শেষ করে নাসরিন ভাবছে, রাসেলকে ভালোবাসার মতো কোনো যোগ্যতাই আমার নেই। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আর রাসেল ধনী পিতার আদুরে দুলাল। রাসেলের বাবা MBA ডক্টর, তিনি কখনোই আমাদের এই সম্পর্কটা মেনে নেবেন না। রাসেল এক মন এসব ভাবলেও অন্য মন নাসরিনকে বলছে, কে নাসরিন, রাসেলের সঙ্গে পরিচয় হবার পর সে যখন তোমাকে বন্ধুত্বের প্রস্তাব দিল, তুমি তো তখনই মনে মনে বলেছিলে সে যদি তোমাকে বন্ধুত্বের প্রস্তাব না দিয়ে প্রেমের প্রস্তাব দিত, তুমি রাজি হয়ে যেতে। কেননা তুমি তাকে প্রথম দেখাতেই মন দিয়ে বসে আছো, কিন্তু কোনো কমেই বুঝতে দাওনি ওকে। আজ যখন সুযোগ পেয়েছো তখন উল্টাপাল্টা ভাবছো কেন? মনের মধ্যে প্রশ্নগুলো শুনে নাসরিন চেয়ার থেকে উঠে কণ্ঠস্বরে বলে উঠল, কারণ আমি ধনী দরিদ্রে কখনো মিলন হয় না। নাসরিনের মন আবারও নাসরিনকে বলছে, সে কি বুঝবে তোমার এই কঠিন মনের কঠিন কথা? নাসরিন হাত পা ছেড়ে দিয়ে বিছানায় বসতে বসতে বলল, হ্যাঁ, সে কি করে বুঝবে ধনী আর দরিদ্রের এই বৈষম্যের কথা? না, আমাকে বোঝাতেই হবে। এমন বলতে বলতে সে কখন যে ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারেনি। আজ প্রায় 10 দিন হয়ে যায় রাসেলের সঙ্গে নাসরিনের দেখা হয় না। যদিও দুজনে একই বিদ্যালয়ে পড়ে, তবে দুইজন দুই শ্রেণীতে। রাসেল নাসরিনের ক্লাসের বন্ধু থেকে জানতে পারে নাসরিন প্রতিদিনই বিদ্যালয়ে আসে, কিন্তু কখন আসে আবার কখন যায় রাসেলের চোখে পড়ে না। এভাবে কেটে যায় আরও 2 দিন। আজ নাসরিনের সঙ্গে দেখা করার জন্য রাসেলের বিদ্যালয়ে যায়নি, সকাল থেকে বসে আছে বিদ্যালয়ে যাওয়ার জন্য। পথে একটি মুদির দোকান। 10টার একটু পরেই নাসরিন বিদ্যালয়ের দিকে রওনা দিল। পথে রাসেলকে দেখে চমকে উঠল নাসরিন, কারণ রাসেলের অবশ্য চিঠির উত্তরটা চাইবে, কিন্তু কী উত্তর দিবে এই ভেবে নাসরিন রাসেলের কাছাকাছি হতেই রাসেল নাসরিনকে প্রশ্ন করল, কেমন আছো? ভালো, উত্তর দেয় নাসরিন। নাসরিনের সঙ্গে চলতে চলতে রাসেল বলল, এখন তোমাকে দেখা যায় না, বিদ্যালয়ে আসা যাওয়া ছেড়ে দিয়েছো নাকি? নাসরিন বলল, তা দেব কেন, আমি এখন ক্লাসে পড়ি, আপনি অন্য ক্লাসে পড়েন, তাই হয়তোবা দেখা হয় না। রাসেল বলল, আমার সঙ্গে না হোক, বাপ্পির সঙ্গেও তো দেখা হয় না। নাসরিন মাথাটা উঁচু করে রাসেলের দিকে চেয়ে বলল, আমি তো ওকে প্রতিদিনই দেখি, এখন ও আমাকে না দেখলে আমি কি করব? রাসেল এবার নাসরিনের কাছ থেকে জানতে চায়, আমার চিঠিটা পড়েছ? নাসরিন বলল, হ্যাঁ। নাসরিন বলল, কি উত্তর দিব? তাহলে কি ধরে নিব তুমি আমার মনে স্থান দিয়েছ? না। রাগান্বিত কণ্ঠে নাসরিন বলল, কিসের স্থান? দেখুন, তেল আর জলে যেমন মিশে না, ঠিক তেমনই ধনী আর গরিবের মধ্যেও কোনো সম্পর্ক হতে পারে না। বড়লোকেরা শুধু শুধু গরিবদের নিয়ে খেলতে জানে। যখন খেলা শেষ হয় তখন ওকে কোনো কেনা পণ্য ভেবে ছুঁড়ে ফেলে দেয়। আর আমি কারো খেলনা সামগ্রী হতে চাই না। তাছাড়া আপনার বাবা এখানে চাকরি করে, যখন ভালো লাগবে না তখন বদলি হয়ে অন্য কোথাও চলে যাবে, তখন আপনিও চলে যাবেন তাদের সঙ্গে। ভেবে দেখেছেন তখন কী অবস্থা হবে? এর চেয়ে বন্ধুত্ব আছেন, বন্ধুত্বই থাকেন। নাসরিনের কথা শেষ হতে না হতেই রাসেল বলে উঠল, দেখুন ম্যাডাম, হাতের 5 আঙ্গুল যেমন সমান নয়, ঠিক তেমনই সব বড় লোকেরাও সমান না। তার চেয়ে আর চলে যাওয়ার কথা বলছেন? কেউ যদি কাউকে মনে প্রাণে একবার ভালোবেসে ফেলে, আর যখন কোনো কারণে একে অন্যত্রে চলে যেতে হয়, তবে সে যাওয়াকে যাওয়া বলে না, কারণ তাকে অবশ্যই ফিরে আসতে হবে তার মনের মাঝে বিরাজমান মানুষের কাছে।
নাসরিন, আমি তোমাকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। আচ্ছা বলো তো, কী প্রমাণ পেলে তুমি অন্তত বিশ্বাস করবে আমি তোমাকে কতখানি ভালোবাসি? আমি অন্য দশজন বড়লোকের মতো নই। আমি আমার ভালোবাসা মিথ্যা নয় বললেই কেঁদে ফেলে। নাসরিন বুঝতে পারে রাসেল ওকে কতটুকু ভালোবাসে। রাসেলের কথাগুলো শুনে নাসরিনের হৃদয়টা ফেটে যাচ্ছে। সে বুঝতে পারছে না কেন এমন হচ্ছে। সে কি সত্যি সত্যি তাকে ভালোবেসে ফেলেছে? কিন্তু সে তো চায় না কোনো রকম দুঃখ পেতে। এমনিতে তার দুঃখ ভরা জীবন, তাই রাসেলকে ওর জীবন থেকে সরাতে অন্য কথায় বোঝানোর চেষ্টা করে। নাসরিন রাসেলকে বলল, আচ্ছা বুঝলাম আপনি আমাকে আপনার প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন, কিন্তু আমি যে আমার জীবনের সঙ্গে কাউকে জড়াতে চাচ্ছি না। কেন? প্রশ্ন করে রাসেল। নাসরিন বলল, শুনুন, মায়ের কাছ থেকে আমি শুনেছি আমার বয়স যখন 7 কিংবা 8 ছিল ঠিক তখনই আমি নাকি ঘুমের ঘোরে বিকট চিৎকার করতাম এবং মাঝে মাঝে ঘুম থেকে জেগে অন্ধকারে রাতে একা একা রাস্তা দিয়ে হেঁটে অনেক দূরে যেতাম, এমনকি ঝোপঝাড়ের মাঝেও বসে রাত কাটাতাম। আর পরের দিন আমার শারীরিক অবস্থা এমন হতো যে সারাটা দিন আমি অজ্ঞান হয়ে থাকতাম। বাবা মা মনে করেছিল আমার মেন্টাল সমস্যা আছে, তাই আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। কিন্তু ডাক্তারের চিকিৎসায় যখন আমার শারীরিক উন্নতি না হয় তখন বাবা মা ভীষণ চিন্তিত হয়ে আমাকে নিয়ে আসে। এদিকে আমার সমস্যাটা দিন দিন বাড়তে থাকে, সাথে সাথে বাড়তে থাকে বাবার টেনশন। তাই আমাকে নিয়ে একজন কবিরাজের কাছে যায়, কিন্তু ফলাফল জিরো। পরে শেষ চিকিৎসার জন্য আমাকে নিয়ে যায় একজন পীরের কাছে। পীর বাবা আমাকে দেখে বলেছিলেন আমার গায়ে অশুভ শক্তির হাওয়া লেগেছে। বাবা মা যখন এর সমাধান চাইলেন তখন বললেন বয়স যখন 13 কিংবা 14 হবে ঠিক তখনই কোনো এক যুবক যদি পৌষ মাসের 15 তারিখ থেকে মাঘ মাসের 25 তারিখ পর্যন্ত পবিত্র স্থানে অর্থাৎ ঈদগাহ মাঠে গিয়ে কাপড় ছাড়া গায়ে রাত 12টা থেকে শুরু করে 3টা পর্যন্ত এক ধ্যানে আল্লাহর নাম জপে এবং পরে পুকুরের জলে স্নান করে ওই জায়গায় ফরজ নামাজ পড়ে আমার জন্য প্রাণ ভিক্ষা চায়, তবে এর জন্য আমার থেকে ওই অশুভ শক্তি সরে যাবে, আমি মুক্ত হব। পীর বাবা আরও বলেছে আমার এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমি যেন কোনো ছেলের সঙ্গে কোনো রকম সম্পর্ক না জড়িয়ে পড়ি, তাছাড়া আমার ক্ষতি হবে। এবার আপনি বলুন, আমি ইচ্ছা করে কাউকে আমার জীবনের সঙ্গে জড়াতে পারি না। আর আমাকে অশুভ শক্তির হাত থেকে মুক্তি দিতে কেই বা পারবে কঠিন কাজটি করতে? করবেন আপনি? জানি পারবেন না। নাসরিন কথাগুলো বলতে বলতে হঠাৎ চমকে উঠল, বলল, এই যা, এই কথাগুলো তো আমার মুখ থেকে অন্য কাউকে বলা নিষেধ ছিল, এরপরে আপনাকে বলে ফেললাম শুধু আপনার পাগলামির জন্য। আপনার করজোড়ো মিনতি করছি, এই কথাগুলো কাউকেই বলবেন না, বলেই বিদ্যালয়ে চলে যায়। রাসেল নাসরিনের কথাগুলো নীরবে শুনে বাসায় ফিরে চোখ বোলান দিন পঞ্জিকার দিকে। চোখ বোলাতে দেখতে পায় আজ 14ই পৌষ, অর্থাৎ রাত থেকেই 15ই পৌষ শুরু। রাসেল মনে প্রাণে তৈরি হয় নাসরিনের জন্য আল্লাহর কাছে পানা চাইতে, কিন্তু রাতে বাসা থেকে বেরোবে কী করে? যেহেতু হাসপাতালের ভিতরে বাসা, সেহেতু প্রতিদিন 24 ঘন্টা গার্ড থেকে, অর্থাৎ রাত 12টার পর মেইন গেট বন্ধ। চিন্তা করে রাসেল পরিশেষে সিদ্ধান্ত নেয় বাউন্ডারি টপকে তার গন্তব্যের দিকে যাবে। নাসরিনের কাছ থেকে কথাগুলো অনুযায়ী সে কাজ করতে শুরু করে। 15 দিন কেটে যায়। ঠান্ডা লেগে প্রচণ্ড জ্বরসহ সর্দি কাশি মাথা ব্যথা শুরু হয়েছে রাসেলের। রাসেল অনুভব করছে সে আজ বাউন্ডারি টপকে যেতে পারবে না, কিন্তু একদিন মিস করে যে একটি বছর তাকে আবারও অপেক্ষা করতে হবে। রাসেল চায় না আরও একটি বছর নাসরিনের ওই অশুভ শক্তির বেড়াজালে বন্দি থাকুক আর সে নাসরিনের ভালোবাসা থেকে বঞ্চিত হোক। তাই সে রাহেলা বেগমকে বলল, মা আমি আজ বাপ্পির বাসায় যাচ্ছি, হয়তোবা রাতে ফিরবো না। রাসেল মাঝে মধ্যেই বাপ্পির ওখানে থেকে যায়, তাই রাহেলা বেগম কিছুই বলল না। রাতে রাসেল ওই বাপ্পির একই বিছানায় ঘুমিয়েছিল। রাসেল ঘুমের ঘোরে বলে উঠল, আল্লাহ তুমি নাসরিনের এই অশুভ শক্তির হাত থেকে রক্ষা করো। রাসেলের কথায় বাপ্পির ঘুম ভেঙে যায়। বাপ্পি ঘুম থেকে জেগে উঠে রাসেলের গায়ে হাত দিয়ে দেখে প্রচণ্ড জ্বর শরীরে।
বাপ্পি ভাবে হয়তোবা জ্বরের কারণে আবোল তাবোল বকছে, কিন্তু একই ঘটনা ঘটে প্রায় ৩-৪ বার। বাপ্পি খানিকটা ভয় পেয়ে যায়। বাপ্পির চোখে ঘুম আসে না। সে এমনিতেই বিছানায় শুয়ে আছে। হঠাৎ দেখে রাসেল দরজাটা খুলে ঢলতে ঢলতে কোথায় যেন যাচ্ছে। বাপ্পিও পেছনে। রাসেলের প্রচণ্ড শীতে একে অপরকেই দেখতে পারছে না। বাপ্পি প্রায় রাসেলের কাছাকাছি থেকে লক্ষ্য করে রাসেলের কৃতকর্ম এবং দেখতে পায় রাসেল ঈদগাহ মাঠে আসল দৃশ্য। রাসেল ঈদগাহে পৌঁছে গায়ের সব কাপড় খুলে কেবলামুখী হয়ে বসে কী যেন বিড়বিড় করে বলতে থাকে। বাপ্পি লক্ষ্য করে জ্বরের তাড়নায় রাসেল ঠিকমতো বসে থাকতে পারছে না, বারবার লুটে পড়ছে মাটিতে। এভাবেই চলতে থাকে রাত ৩টা পর্যন্ত। তারপর পাশের পুকুরে যেতে দেখে থাকে রাসেল হাঁটু পানিতে নেমে গেছে। বাপ্পি আর সইতে পারছে না বন্ধুর এই করুণ দৃশ্য। তাই সে ছুটে গিয়ে পিছন থেকে টেনে ধরে রাসেলকে। রাসেলের শরীর বাপ্পি স্পর্শ করতে রাসেল বলে উঠল, কে? চোখ ফিরিয়ে দেখতে পায় বাপ্পিকে বলে, দেখ রাসেল, বাপ্পি ছেড়ে দে আমাকে, গোসল করে নামাজ পড়তে দে। নামাজ পড়ার আগেই ফজরের আজান হয়ে গেলে আমার কষ্টটা বৃথা হয়ে যাবে। বাপ্পি রাসেলের কোনো কথা না শুনে জোরাজোরি করে পানি থেকে ডাঙ্গায় নিয়ে এসে রাসেলকে প্রশ্ন করলো, কিসের জন্য এত কষ্ট? কার জন্য করছো তুমি? বন্ধু, এই কনকনে শীতে বরফের চেয়ে শীতল ওই পানিতে এই জ্বরের শরীরে গোসল করলে তুমি মারা যাবে। রাসেল বলল, মারা গেলেও ভালো বন্ধু, পরপারে অন্তত বিধিকে এইটুকু বলতে পারবো, কাউকে অশুভ শক্তির হাত থেকে মুক্তি করার জন্য আমি মরেছি, বা কাউকে ভালোবাসতে গিয়ে মরেছি। বাপ্পি বলল, কে সে? রাসেল বলল, কেন, নাসরিন, বলে আবার পুকুরে নামতে আরম্ভ করলো। বাপ্পি বুঝতে পারে একে আটকানো বৃথার চেষ্টা করে কোনো লাভ নেই। তাই সে রাসেলের কাছ থেকে ছুটে যায় নাসরিনদের বাড়িতে গিয়ে চিৎকার করে চাচি চাচি বলে আতঙ্কিত চিৎকার শুনে কে বলতে তড়িঘড়ি করে দরজা খুলে বেরিয়ে আসে রমিজা বেগম। সঙ্গে নাসরিনও ঘর থেকে বেরিয়ে আসে। বাপ্পিকে দেখে কি হয়েছে জানতে চায় রমিজা বেগম। বাপ্পি রমিজা বেগমকে বলল, আপনার মেয়ে রাসেলকে কি বলেছে? আর আজ তাই শুনে রাসেল ঈদগাহ মাঠে পাশের পুকুরে। বাপ্পির কথা শেষ হতে না হতেই সব কিছু বুঝতে পারে নাসরিন ছুটে যায় ঈদগাহে। এর মাঝে রাসেল গোসল সেরে নামাজ পড়ে চোখ বন্ধ করে 2 হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করছে, হে আল্লাহ, তুমি আমার প্রিয়াকে ওই অশুভ শক্তির হাত থেকে রক্ষা করো। হে খোদা, আমি পীর বাবার কথা অনুযায়ী সব কিছু করেছি, একটু এক চুলও নড়চড় করিনি, অক্ষরে অক্ষরে পালন করেছি। রাসেল যখন বিধির কাছে করুণভাবে মুক্তি চাইছিল প্রিয়ার জন্য, তখন ওর চোখে লোনা জলগুলো শ্রাবণের ধারায় বুক ভিজে গড়ে পড়ছে মাটিতে। এমন সময় নাসরিন এসে রাসেলের মোনাজাত ভেঙে দেয়। রাসেল শুধু বলল, কে? বলেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এদিকে নাসরিনের মা বাপ্পির কথাগুলো শুনে ওরাও চলে আসে ঈদগাহ মাঠে। এসে দেখতে পায় রাসেল অজ্ঞান হয়ে পড়ে আছে। সবাই মিলে রাসেলকে ধরে নিয়ে যায়। বাপ্পির বাড়িতে ঠান্ডায় গা বরফ হয়ে গেছে। এই গরমে তেল মালিশ করতে থাকে রাসেলের সমস্ত শরীরে। সকাল হওয়ার একটু আগে রাসেল চোখ মেলে তাকায়, কিন্তু কোনো কিছু বলতে পারে না। সকাল হতেই বাপ্পির রাসেলের বাসায় নিয়ে যায়। রাসেলের অবস্থা দেখে রাহেলা বেগম চিৎকার করে বলে, একই অবস্থা হয়েছে তোর? কি হয়েছে? কি করে হলো এমন? রাসেলের মায়ের চিৎকার শুনে রাসেলের বাবা আমজাদ সাহেব রুম থেকে বেরিয়ে এসে রাসেলের অবস্থা আশঙ্কাজনক দেখে সঙ্গে সঙ্গে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করান। কেটে যায় সেই দিন, কিন্তু রাসেলের শারীরিক অবস্থা কোনো উন্নতি না হয় আমজাদ সাহেব রাসেলের শহরের নিয়ে কোনো বড় একটা ক্লিনিকে ভর্তি করান। এদিকে নাসরিন কেঁদে কেঁদে চোখ দুটো ফুলিয়ে ফেলেছে। রক্তমতো লাল টকটকে হয়ে গেছে ওর ডাগর ডগর চোখ দুটো। নিজের কাছে নিজেকেই অপরাধী মনে করছে, কিছুতেই ক্ষমা করতে পারছে না। তাই বিভিন্ন জিনিসপত্রে আছাড় মারছে। ওর চোখের সামনে বারবার ভেসে উঠছে রাসেলের অসুস্থ দেহটা। আর তখনই ছুটে যেতে ইচ্ছে করছে রাসেলের কাছে। রাসেলকে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করছে, রাসেল, আমি অপরাধী। আমি তোমাকে বানিয়ে বানিয়ে মিথ্যা বলে তোমাকে কষ্ট দিয়েছি।
তুমি আমাকে শাস্তি দাও, কিন্তু মেয়ে মানুষ ইচ্ছা করলে যে যেতে পারবে না। তাই নামাজে বসে রাসেলের শারীরিক সুস্থতা প্রার্থনা করে আল্লাহর কাছে। মেয়ের মনের অবস্থা বুঝতে পারে রমিজা বেগম। রমিজা বেগম নাসরিনের কাছে বসে মাথায় হাত বুলিয়ে বলল, মারে, কারো কাছে অপরাধ করলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ থেকে ক্ষমা করে না, বরং তুমি যার কাছে অপরাধ করেছ ঠিক তার কাছে যদি তুমি ক্ষমা চাও, সে যদি তোমাকে ক্ষমা করে তবে আল্লাহও তোমাকে ক্ষমা করবে। নাসরিন কেঁদে কেঁদে বলল, কিন্তু আমি ওনার কাছে কিভাবে ক্ষমা চাইব? ক্ষমা চেয়ে নিও। আচ্ছা, এবার বলো তো, এমন মিথ্যা কথা কেন বলেছিলে রাসেলকে? নাসরিন বলল, মা, আমি ওনাকে ইচ্ছা করে মিথ্যা বলতে চাইনি। তাহলে কেন বলেছিলে? নাসরিন ওর মাকে বলল, উনি আমাকে ভালোবাসতে চেয়েছিলেন, কিন্তু আমি চাইনি আমার জীবনের সঙ্গে ওনার মতো ধনী ছেলে জড়িয়ে দুঃখ পেতে। তাই আমি ওর থেকে দূরে সরার জন্য বাধ্য হয়েছিলাম মিথ্যা বলতে। সব কিছু পরিষ্কারভাবে বুঝিয়ে পারে রমিজা বেগম, তাই মেয়েকে সাবধান করতে বলল, এমন কিছু করো না যাতে আমার মান সম্মান ধুলোয় মিশে যায়। ওদিকে সপ্তাহখানেকের মধ্যে রাসেল সুস্থ হয়ে বাসায় ফিরে চলে যায় নাসরিনদের বাড়িতে। বাড়ির উঠোনে দেখতে পায় নাসরিনের সাথে। নাসরিনের মা বাড়িতে নেই, সকাল বেড়াতে গেছে ওর খালার বাড়িতে। নাসরিন রাসেলকে দেখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। রাসেল ওর দিকে তাকিয়ে আছে নাসরিনের দিকে। একসময় হাত দুখানি প্রসারিত করতেই নাসরিন লাজ শরম ত্যাগ করে ছুটে যায় রাসেলের বুকে। রাসেলও বাহুবন্ধনে আবদ্ধ করে নাসরিনকে। রাসেলের হাতের স্পর্শ নাসরিনের শরীরে পড়তেই শিউরে ওঠে নাসরিন। উঠবারই কথা, কেননা নাসরিনের শরীরে প্রথমবার কোনো ছেলের স্পর্শ লাগলো। সে যেন সীমাহীন আনন্দের মাঝে ডুবে যায়। হঠাৎ রাসেলের আলিঙ্গন মুক্ত হয়ে লজ্জা ভরে চোখে ওড়না দিয়ে ঢেকে মাথাটা নিচু করে রাসেলকে প্রশ্ন করল, কেমন আছেন এখন? রাসেল বলল, এখনও তোমার মাঝে স্থান দিতে পারিনি? এখনও কি প্রমাণ মেলেনি আমি তোমাকে সত্যি ভালোবাসি? নাসরিন বলল, কে বলেছে মেলেনি? রাসেল বলল, যদি নাই মেলে তবে এখনও আপনি কেন তুমি বলতে পারো না? নাসরিন বলল, লজ্জা করে। রাসেল নাসরিনের হাত দুটো ওর মুখ থেকে সরিয়ে মাথাটা উঁচু করে ধরে বলল, যদি তোমার হৃদয়ের মন দিকে একটু স্থান দাও তাহলে তোমার মুখে একবার বলো আমাকে ভালোবাসো, একবার বলো আই লাভ ইউ। নাসরিন বলল, সে কি মুখে বলতে হয়, বুঝে নিতে হয়। রাসেল বলল, বুঝলেও আমি তোমাকে মুখ থেকে অন্তত একটা বার শুনতে চাই। নাসরিন বুঝতে পারে রাসেল নাছোড়বান্ধা, না শুনে ছাড়বে না, কিন্তু সে যে কিছুতেই ওর সম্মুখে বলতে পারবে না। তাই উঠোন থেকে ওর ঘরের দিকে দৌড়ে গিয়ে পিছু ফিরে চিৎকার করে বলে, তুমি যাও, কাল বলবো। কিছুক্ষণের মধ্যেই মা এসে পড়বে। পরের দিন বিদ্যালয়ে যাওয়ার পর নাসরিন রাসেলের হাতে একটা বই দিয়ে বলল, এই ভিতরে একটা চিঠি আছে, পড়ে নিও। রাসেল বিদ্যালয়ে পৌঁছেই চিঠিটা পড়তে চলে যায়। বিদ্যালয়ের পেছনেও একা একা পড়তে থাকে। প্রিয়তম রাসেল, পত্র শুরুতে রইল আমার বুকের ভেতর প্রেমের বাগানি গোলাপ গাছগুলো থেকে তোমার পরশে ফুটে ওঠা হাজারো গোলাপ ফুলের শুভেচ্ছা, আর সেই সাথে আমার অন্তরের অন্তঃস্থল থেকে তোমার জন্য সৃষ্টি অফুরন্ত ভালোবাসা। কেমন আছো রাসেল? আমি তোমাকে আমার জীবনের সঙ্গে না জড়ানোর জন্য মিথ্যা বলে অপরাধ করেছি, সেজন্য প্রথমে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। রাসেল, আমি জানতাম না তুমি আমাকে এতটা বিশ্বাস করো, এতটা ভালোবাসো। জানতাম না তুমি আমাকে পাবার জন্য এত কষ্ট সইতে পারো। রাসেল, আমি যে মনের অজান্তে কখন তোমাকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি জানি না। অনেকবার বলতে চেষ্টা করেছি কিন্তু পারিনি। লক্ষ্মীটি, তুমি আমার মুখ থেকে শুনতে চেয়েছো না আমার ভালোবাসার কথা? এই জিনিসটার কোনো মেয়ে যদি কোনো ছেলেকে ভালোই না বসে তবে কি অমন করে তার বুকে ঝাঁপিয়ে পড়তে পারে? তুমিই বলো। তারপরেও যখন তুমি আমার মুখ থেকে শুনতে চাও তখন আমি কি আর অবজ্ঞা করে থাকতে পারি আমার অনেক সাধনার পাওয়া মানুষটার কথা? কিন্তু মহোদয়, আমি যে সরাসরি তোমার সম্মুখে বলতে পারবো না, তাই চিঠিতে লিখে জানালাম, আই লাভ ইউ রাসেল, আই ওয়ান্ট ইউ, ইউ আর মাই লাইফ অ্যান্ড ইউ আর মাই ড্যাড। এবার তোমার চিঠির কথায় আসি। তুমি লিখেছ আমার গান শুনে তুমি মুগ্ধ হয়েছিলে। রাসেল, আমি জানি না আমি কেমন গাইতে পারি, তবে নিজেকে ধন্য মনে করছি এই যে আমার গানটা শুনে অন্তত তুমি মুগ্ধ হয়েছিলে। রাসেল, আমার খুব ভয় হয় যদি আমি তোমাকে না পাই।
জানি না আমাদের প্রেমের শেষ পরিণতিটা কি হবে। পরিণতিটা যাই হোক, আমার অন্তরে যখন তোমাকে বসিয়েছি, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি তোমারই থাকবো। রাসেল, তুমি জেনে রেখো, মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই। আমিও পারবো না তোমাকে ভুলতে। শুধু তুমি আমাকে ভুলে যেও না, আমাকে কষ্ট দিও না। আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না, লক্ষ্মীটি ভালোবাসে বেঁচে থাকি বিশ্বাসে। সেই বিশ্বাস তুমি আমার উপর রেখো, কোনো কারণে ভুল বুঝো না। লক্ষ্মীটি, খাওয়া দাওয়া ঠিক মতো করিও, ঠিক মতো পড়ালেখা করিও, সামনে তোমার পরীক্ষা। আর বেশি রাত জেগো না, তাহলে তোমার শরীরটা খারাপ করবে। আর বেশি কিছু লিখলাম না, তোমার শরীরটা সুস্থ কামনা করে এবার আমার হৃদয়ের অফুরন্ত ভালোবাসা জানিয়ে শেষ করছি। ভালো থেকো। ইতি তোমার অনেক সাধনার পাওয়া সেই মেয়েটি, নাসরিন। চিঠিটা পড়া শেষ করে আনন্দে আত্মহারা রাসেল। রাসেল যেন স্বর্গীয় সুখ খুঁজে পায়। তার মধ্যে সুখী যেন পৃথিবীর তার কেউ নেই। কী আছে ওর মাঝে যার জন্য এত কষ্ট, এত ত্যাগ স্বীকার করেছে? আর সে জানে বুঝি কাঙ্ক্ষিত মানুষটি একটু উৎসাহ প্রেমিক হৃদয়ে আনন্দিত হয়ে ওঠে। হবারই কথা, আসলে ভালোবাসা মানুষের একটা ছোঁয়া পেলে সবারই এমনটি হয়। তাই বুঝি একে অপরকে পেতে সাত সমুদ্র 13 নদী পাড়ি দিতে পারে জীবনটাও বিলিয়ে। এদিকে রাসেলের এসএসসি পরীক্ষা এসে যায়। আজ বিদায় অনুষ্ঠান। প্রতি বছরই এসএসসিদের উদ্দেশ্য করে একটা বিদায় অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বিদায় দিতে অনেক ছাত্রছাত্রী বক্তৃতা দিল। শেষ পরীক্ষার্থীর পক্ষ থেকে কিছু বলতে দেওয়া হলো রাসেলকে। রাসেল বলার জন্য উঠে দাঁড়ালেও মনে মনে পড়ল আগামীকাল থেকে আর এই বিদ্যালয়ে অন্তর্ভুক্ত নই। তখনই ওর চোখ দুটো ঝরে পড়ল অশ্রু। ঝরবারই কথা, কেননা শিশু যেমন মায়ের কোলে অনাবিল আনন্দ খুঁজে পায়, ঠিক তেমনি ছাত্রজীবন আনন্দময় দিনগুলো কাটে মাধ্যমিক স্তরে। ওখানেই পড়ে থাকে ছাত্রজীবনের কত না স্মৃতি। আজ সেখান থেকেই বিদায় ভাবতে হু করে কেঁদে ওঠে রাসেলের মন। রাসেল কিছু বলতে পারে না। প্রধান শিক্ষক বিষয়টা বুঝতে পেরে বসতে বলে রাসেলকে। পরে শিক্ষকদের মধ্যে অনেকেই বক্তৃতা দিল। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের পরীক্ষা সামগ্রিক উপহার দেওয়া হলো। অনুষ্ঠান শেষ করা প্রায় সন্ধ্যা। সকল ছাত্রছাত্রী চলে গেছে, শুধুমাত্র রাসেল নাসরিনের সঙ্গে দেখা করতে বিদ্যালয়ের মাঠে আমগাছটার নিচে দাঁড়িয়ে এদিক ওদিক খুঁজছে। কোথাও নেই নাসরিন। হঠাৎ চোখ পড়ল হলরুমে। রাসেল দেখতে পায় হলরুমে দাঁড়িয়ে নীরবে আছে নাসরিন। রাসেল নাসরিনের কাছে এসে দেখতে পায় ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে নাসরিন। কি হয়েছে? কাঁদছো কেন? প্রশ্ন করে রাসেল। রাসেলের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে নাসরিন শুধুই কাঁদছে। রাসেল বলল, আরে বাবা, কি হয়েছে বলবে তো? রাসেলের কথায় নাসরিন কান্না আরও বেড়ে যায়। নাসরিন কান্নার স্বরে বলল, তুমি তো আর এই বিদ্যালয়ে আসবে না, নিয়মিত দেখা হবে না, তাছাড়া পরীক্ষা দিতে শহরে চলে যাচ্ছ, জানি না কবে আসবে। রাসেল, তোমাকে ছেড়ে দিতে একটু মন চাচ্ছে না বলে মাথাটা এলিয়ে দেয় রাসেলের বুকে। রাসেল আলিঙ্গন আবদ্ধ করে নাসরিনের একটু সান্ত্বনা দেওয়ার জন্য বলে, কে বলেছে আসবো না? প্রতিদিনই আসবো। নাসরিন, তুমি হয়তো বা জানো না, আমি যেখানে থাকি না কেন আমার মনটা তোমার এই দেহের মাঝেই থাকে। তাছাড়া মাত্র তো কয়েকটা দিন, পরীক্ষা শেষ হলে চলে আসবো। লক্ষ্মীটি, আমার জন্য চিন্তা করো না। কথাগুলো বলতে বলতে রাসেলের চোখে নাসরিনের পিঠ পড়তেই ছেড়ে দেয় দুজনকে। রাসেল চোখে পানি দেখে নাসরিন ওর ওড়না দিয়ে পানিটা মুছে দেয়। রাসেলও 2 হাত দিয়ে নাসরিনের চোখের জল মুছে দিয়ে বলে, যাওয়ার সময় কি চোখের জল বিদায় দিবে নাকি হেসে বিদায় দিবে? নাসরিনের হৃদয় ভেঙে যাচ্ছে, মুখে হাসি আসছে না। তারপরেও দুঃখগুলোকে বুকে চেপে রেখে হাসি মুখে বিদায় দিতে হচ্ছে রাসেলকে। সময় বসে থাকে না। দেখতে দেখতে রাসেলের পরীক্ষা শেষ হয়ে যায়। যথাসময়ে বাড়িতে আসে রাসেল। তারপর প্রতিদিনই নাসরিনের সঙ্গে দেখা করত। বিদ্যালয়ে যাতায়াত পথে মাঝে মধ্যে ওদের বাড়িতেও যেত। নাসরিন রাসেলের এই মেলামেশা গ্রামের লোকদের চোখে ভালো মনে হতো না। বিভিন্নজন বিভিন্ন মন্তব্য করতে থাকে, এমনকি নাসরিনের মাকে পর্যন্ত ব্যাপারটা অবগত করে। সেই দিন 12ই রবিউল আউল, বিদ্যালয়ে বন্ধ। রাসেল জোহরের একটু পরে চলে যায় নাসরিনদের বাড়িতে গিয়ে দেখতে পায় নাসরিন নামাজ সেরে কোরআন পড়ছে। নাসরিনকে দেখে ঘরে প্রবেশ করে রাসেল। নাসরিন কোরআন শরীফ বন্ধ করে দিয়ে রাসেলকে বলতে জিজ্ঞাসা করলো, কেমন আছো? ভালো। এমন সময় নাসরিনের মা ঘরে প্রবেশ করে চেয়ারে বসতে বসতে বলল, কেমন আছো বাবা? ভালো, উত্তর দেয় রাসেল। নাসরিনের মা রাসেলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বাবা, তোমাকে একটা কথা না বলে পারছি না। তুমি আমার
ছেলের মতো তুমি এমন কিছু করো না যাতে আমরা সমাজে মুখ দেখাতে না পারি। আমি শুনেছি তুমি প্রতিনিয়তই নাসরিনের সঙ্গে বিদ্যালয়ে যাতায়াত পথে দেখা করো, কথা বলো। এ নিয়ে বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করেছে। বাবা, তুমি তো জানো মানুষ সামাজিক জীব, সমাজ ছাড়া মানুষ বাঁচতে পারে না। তাই সমাজের আশ্রয়টুকু রাখতে নাসরিনের সঙ্গে দেখা করতে তোমাকে বারণ করছি। রাসেল নাসরিনের মায়ের মুখে এসব কথা শুনে লজ্জায় লাল হয়ে যায়। কোনো কথা না বলে নীরবে মাথা নিচু করে চলে আসে বাড়ি। ওদিকে রাসেলকে বলা মায়ের কথাগুলো শুনে নাসরিনের চোখে জল টলমল করছে। পলক পড়তে হয়তো বা গড়িয়ে পড়বে জল। নাসরিনের অবস্থা দেখে মরিচা বেগম মেয়েকে বুকে টেনে নিয়ে বলল, মারে, আমি জানি তুই রাসেলকে ভালোবেসে ফেলেছিস। আমি জানি না তুই ভালো করেছিস নাকি মন্দ করেছিস, তবে আমি তোর মতের বিরুদ্ধে কিছু করব না, কিন্তু কোনো মাই চায় না তার সন্তানের গায়ে এতটুকু কলঙ্কের দাগ লাগুক। আমি চাই না। রাসেলের কথাগুলো বলতে বাধ্য হলাম। তুই আমাকে ভুল বুঝিস না মা। তুই যে আমার বাচ্চার একমাত্র আশার প্রদীপ। তোর কিছু হয়ে গেলে আমি যে বাঁচব না। এদিকে রাসেল অভিমান করে প্রায় 1 সপ্তাহখানিক নাসরিনের সঙ্গে দেখা করেনি, কিন্তু সে আর পারছে না ওর অভিমান ধরে রাখতে। ওর বুকের ভিতর যে মনটা আছে তাতে ভূমিকম্প সৃষ্টি হয়েছে, উঠেছে সাইক্লোন ঝড় হাওয়া দিয়ে বুকটা ফাটিয়ে বেরোতে চাচ্ছে হৃদয়টা শুধু নাসরিনকে দেখার জন্য। রাসেল ভাবছে কোথায় দেখা করবে নাসরিনের সঙ্গে। শহর নয়, যে কোনো একটা পার্কে দেখা করবে। কী করব আমি? আমাকে যে দেখা করতেই হবে। এমন সময় মনে পড়ে ভাল্লার বিলের কথা। ভাল্লার বিলটি প্রেমই গ্রামের, অর্থাৎ রাসেলের বাসা থেকে খানিকটা দূরে। বিলটির ঋতু বৈচিত্র্যের ভিন্ন ভিন্ন রূপ নিয়ে আসে গ্রাম বাংলার মানুষদের কাছে। গ্রীষ্মকালের মাঠঘাট যখন ধূলিকণায় ভরপুর, তখন বিলটির বুকে থাকে না কোনো পানি, মাটি ফেটে খা খা করে। এমনই দিনে পরন্ত বিকেলে এর বুকে ছুটে আসে দূর দূরান্ত গ্রাম থেকে ছেলেমেয়েরা। শুরু হয় গোলাছুটি, কানামাছি, ফুটবল, ক্রিকেট সহ নানানবিধ খেলা। চৈতের গরম দুপুরে পথিক যখন পথ চলতে চলতে ক্লান্ত হয়ে যায়, সেও ভুল করে না বিলের পাড়ে বিস্তীর্ণ গাছগাছালির নিচে ক্লান্ত হয়ে বসে থাকতে। আর তখন রাখালো গরু ছেড়ে গাছের নিচে এসে বাঁশি বাজায়, নীরবে প্রকাশ করে ওর মনের দুঃখগুলো। আবার যখন বর্ষাকালে, অর্থাৎ আষাঢ় শ্রাবণ মাস, তখন বিলটির বিভিন্ন ঋতু নিয়ে ভিন্ন আলিঙ্গনে নিজেকে সাজিয়ে নিয়ে হাজির হয়। গ্রামটি আবাদি জমিগুলো চাষিরা যখন রোপণ করে আমন ধান, চারিদিকে থই থই পানিতেই ডুবো ডুবো হয়ে ঘাস জাতির ধানগুলো আর অথই পানিতে ভরপুর। বিলটি দেখে মনে হয় বিল নয়, মনে হয় ছোট্ট একটি নদী। ওর বুকে ভাসতে থেকে অসংখ্য ভেলা। শহরের প্রেমিক প্রেমিকারাও গাড়ি নিয়ে পাড়ি জমাতো ভাল্লার বিলে। রাসেল মনে মনে ভাবে, গুড আইডিয়া, ওখানেই দেখা করতে হবে। আগামীকাল শুক্রবার, গ্রামের সবাই ব্যস্ত থাকবে বিটিভিতে বাংলার ছবি দেখতে। এটাই উত্তম সময় দেখা করার। তাছাড়া তাৎক্ষণিকভাবে ছোট্ট একটা কাগজে লিখে ফেলল, নাসরিন আগামীকাল বিকাল 3টায় ভাল্লার বিলে আসবে, আমি তোমার জন্য অপেক্ষা করব। ইতি রাসেল। লেখা কাগজটি বাপ্পির মাধ্যমে পাঠিয়ে দেয় নাসরিনের কাছে। অন্যদিকে নাসরিনও রাসেলের একটি পলক দেখার জন্য ব্যাকুল হয়ে উঠেছে, কিন্তু মায়ের শাসন আর সমাজের লোকলজ্জার ভয়ে ছুটে যেতে পারছে না রাসেলের কাছে। ঠিক এমন অবস্থাতে সন্ধ্যার একটু আগে বাপ্পির কাছ থেকে রাসেলের দেওয়া কাগজটি পেয়ে ছটপট করতে থাকে নাসরিন। অপেক্ষা করতে থাকে কখন নিশি ভোর হয়ে, কখন সময়টা পেরিয়ে সকাল থেকে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল হবে, কখন দেখা মিলবে আমার জীবন সঙ্গীর সাথে। এমনই ভাবতে ভাবতে ক্লান্ত দুরকর মহোদয় ঘুম কখন যে ওকে গ্রাস করেছে বুঝতেই পারিনি। পরের দিন সকালে জুম্মা নামাজ শেষ করে বেলা 3টার আগেই রওনা দেয় ভাল্লার বিলে। তখনও পুরোপুরি বর্ষা নামেনি, মাঝে মাঝে কেবল বৃষ্টি পড়তে শুরু করেছে, আর সেই সুবাদে বিলে খানিকটা পানি জমেছে। রাসেল বিলের পাড়ে বসে ঢিল ছুঁড়ছে। 3টা বেজে গেল, এখনও নাসরিন আসেনি। রাসেলের মুখটা অন্ধকারে ছেয়ে গেল। এজন্য মেঘনা চাইতেই বৃষ্টি, অর্থাৎ আকাশে ঘন কালো মেঘ জমলে যেমন অন্ধকারে ঢাকা পড়ে, পৃথিবী তেমনই ঢাকা পড়েছে রাসেলের মুখ। রাসেলের বুকটা ফেটে যাচ্ছে। এমন সময় পেছন থেকে কে যেন চোখটা বন্ধ করে ধরে রাসেলকে। রাসেল নাসরিনের স্পর্শ পেয়ে বুঝতে পারে, সঙ্গে সঙ্গে বলল, চোখ ছাড়ো নাসরিন। নাসরিন চোখ ছেড়ে রাসেলের সামনাসামনি এসে বসে। রাসেল নাসরিনকে দেখেও না দেখার ভান করে নিচের দিকে তাকিয়ে থাকে।
নাসরিন বুঝতে পারে রাসেলের অভিমানের কারণ, তাই অপরাধীর মতো হাত জোর করে রাসেলের বলল, দেরি হয়েছে বলে জনাবের কাছে ক্ষমা। বলতে রাসেলের নাসরিনের মুখটা চেপে ধরে বলল, এই যে মিষ্টি মেয়ে, প্রিয়জনের কাছে অপরাধ করলে ক্ষমা চাইতে হয় না। রাসেল নাসরিনকে আরও জোরে বলল, তুমি জানো না, তোমাকে না দেখলে আমার একটা সেকেন্ডও কাটতে চায় না। আর সেই তোমাকে না দেখে কাটিয়েছি 7টা দিন। এই 7টা দিন আমার কী মনে হয়েছে জানো? মনে হয়েছে তুমি ছাড়া আমার জীবনটা ধুধু মরুভূমি। মনে হয়েছে একাকী জীবনটা কত কষ্ট, একাকিত্বের সময়গুলো কত বিশাল। আর বিশেষ করে মনে হয়েছে কি জানো? মনে হয়েছে আমি যেন আমার জীবন থেকে তোমাকে হারিয়ে ফেলেছি। রাসেলের কথাগুলো শুনে নাসরিনের ভুল মনে হয়েছে তোমার, কারণ আমি তোমার সাথেই ছিলাম। রাসেল প্রশ্নগুলো, কিভাবে তুমি আমার সাথে ছিলে? নাসরিন, কেন? যেদিন তুমি আমার বানানো কথাগুলো শুনে অসম্ভবকে সাধন করার জন্য ব্রত হয়েছিলে, সেই দিন থেকেই তো আমি তোমার সাথেই আছি। সেই দিনই তো আমার মনে হয়েছে আমি ফুল হয়ে ফুটেছি তোমার ওই বুকে ভালোবাসার চুমিনে। আমি তারা হয়ে জ্বলেছি তোমার হৃদয় আকাশে। আমি চাঁদ হয়ে হেসেছি তোমার চোখের সামনে। আমি শিখা হয়ে আলো দিয়েছি তোমার আধার জীবনে। নাসরিনের ব্যাখ্যা শুনে রাসেল বলল, সত্যি তুমি আমার আধার জীবনের আলো, আর আলো হয়েই থেকো, নয়তো আমার জীবন আধারে ছেয়ে যাবে। তখন আমার বাতাস, চন্দ্র, সূর্য, স্বচ্ছ পানীয় অগণিত বৃক্ষরাজির সাক্ষী রেখে তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে ভুলে যাবে না। আমার নাম তোমার প্রেমের নামের জাদুঘর থেকে কখনোই মুছবে না, কখনো কষ্ট দেবে না আমাকে। তোমাকে ছাড়া আমি বাঁচবো না প্রিয়া, যতই ছড়া সুখ তুমি আমার পাশেই থাকবে। রাসেলের করুণ কথা নাসরিনের বলল, শুনেছি লাইলিকে ভালোবেসে মজনু শিরিকে ভালোবেসেছিল ফরহাদ, আর মমতাজের প্রেমে পাগল হয়ে সম্রাট শাহজাহান তাজমহল গড়ে প্রেমের ইতিহাস অমৃত করে যুগ যুগ ধরে। কিন্তু তাদের চেয়েও বেশি ভালোবাসি আমি তোমাকে। কি করে ভুলবো আমি তোমাকে? রাসেল, আমি তোমাকে এক কথা দিচ্ছি, আমার দেহের ভিতর যতক্ষণ প্রাণ থাকবে, আর সেই প্রাণে যতক্ষণ নিঃশ্বাস থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমারই থাকব। তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো, কখনো বিশ্বাস হারা হইও না। নাসরিনের কথা শেষ হতে না হতেই আকাশটা গিরগির করে শব্দ করে উঠল। ঘন কালি মেঘে ছেয়ে গেল চারদিক। নাসরিন রাসেলকে বলল, চলো বাড়ি ফেরা যাক, এখনই বৃষ্টি নামবে। রাসেল বলল, ঠিক আছে চলো, তবে কথা দাও প্রতি শুক্রবারই এখানে আসবে, এখানে দেখা হবে আমাদের। বলে দুজন দুজনের দিকে চলতে আরম্ভ করলো। কিছু দূর গিয়ে দুজন একসঙ্গে পিছনে ফিরে তাকায়। দুজনের চোখ পড়তে গিয়েই এমন সময় আকাশে বিকট শব্দ বিচলিত হয়। আবার দৌড়ে দুজনকে দুজন জড়িয়ে ধরে। এরই মাঝে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করে। বৃষ্টিতে ভিজে গেছে দুজনে। তারপর আলিঙ্গন মুক্তি হয়ে দুজন চলে গেল দুদিকে। এরপর থেকে প্রতি শুক্রবারেই ভাল্লার বিলে দেখা করত রাসেল ও নাসরিন, কিন্তু সেখানেও তারা পরিত্রাণ পায়নি লোকের চক্ষু অন্তরালে। তাদেরকে লুকিয়ে রাখতে পারেনি। অনেকে দেখে ফেলে তাদের এই দেখা করার দৃশ্য, আর সে কথা পৌঁছে যায় আমজাদ সাহেবের কান পর্যন্ত। এমনকি গ্রামের লোকজনও আমজাদ সাহেবকে শাসিয়ে পর্যন্ত গেছে, বলে গেছে রাসেলকে বেঁধে রাখতে, নয়তো গ্রামের ইজ্জত রক্ষার্থে মেরে হাড় গুড় হাড্ডি করে ভেঙে ফেলবে। এমন খবর শুনে পায়ে রক্ত মাথায় উঠে আসে আমজাদ সাহেবের। আমজাদ সাহেব ভাবতে থাকে তিনি কিছুতেই পারবে না গরিবের সঙ্গে আত্মীয়তা করে তার মান সম্মান আভিজাত্য ধুলোয় মিশে দিতে। আবার তিনি চিন্তা করেন, গরম মাথায় দাবার গুটি চালাতে ভুল হলে মেয়ের মতো হারাতে হবে ছেলেকেও। তাই ঠান্ডা মাথায় সময়ের অপেক্ষা করতে থাকে আমজাদ সাহেব। ওদিকে সময় বসে নেই। দেখতে দেখতে পেরিয়ে যায়। খনি আসে রাসেলের পরীক্ষার রেজাল্ট। বেতার এবং টিভিতে সংবাদ প্রচার করে আগামীকাল সারা দেশে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। রেজাল্টের খবর শুনে রাসেলের শুধু টেনশন ফিল করতেছে সে। যদিও রাসেল ভালো ছাত্র, তারপর ওর চিন্তাও যদি কাঙ্ক্ষিত ফলাফল না আসে, তবে নিজের কাছে, বাবা মার কাছে কি জবাব দিব? এরকম আরও বিভিন্ন ভাবনায় কেটে যায় রাত। সকাল হয়ে যায়। সময়ের সাপেক্ষে সকাল গড়িয়ে দুপুর এবং দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। তবুও রাসেলকে রেজাল্ট আনতে যেতে না দেখে আমজাদ সাহেব নিজেই যান রেজাল্ট আনতে। কিছুক্ষণের মধ্যে ফিরে এসে হাঁক ডাক দেয় রাহেলা বেগমকে। তিনি রাহেলা বেগমকে ডেকে জোর গলায় জিজ্ঞেস করেন, রাসেল কোথায়?
রাহেলা বেগম স্বামীর এমন অবস্থা দেখে চিন্তায় পড়ে যান। তিনি ভাবতে থাকেন, না জানি রাসেলের রেজাল্ট কি হয়েছে। তাই ঢোক গিলে বলে, কেন, ও ঘরে শুয়ে আছে। আমজাদ সাহেব হেসে বলল, ওকে ডাক দাও, ওকে বলো 4 বিষয়ে লেটার সহ স্টার পেয়েছে। রাসেলের রেজাল্টের খবর শুনে মহা ধুমধাম পড়ে যায় রাসেলের বাসাসহ সমস্ত হাসপাতালে। আমজাদ সাহেব সঙ্গে সঙ্গে মিষ্টি এনে সেই ধুমধামকে আরও প্রাণবন্ধ করে তোলে। অপরদিকে রাসেল এবং রেজাল্টের শুনে বিছানা থেকে ঝাঁপিয়ে উঠে চেয়ারে বসে ভাবছে, কখন জানাবো এই খুশির সংবাদ আমার প্রিয়াকে। ঠিক এমনই সময় আমজাদ সাহেব ডাক দেয় রাসেলকে। রাসেল রুম থেকে বেরিয়ে আমজাদ সাহেবের কাছে এসে বলল, বাবা, আমাকে ডেকেছো? আমজাদ সাহেব বলল, হ্যাঁ, বসো। আমজাদ সাহেব পাশে বসে আছে রাসেলের মা। আমজাদ সাহেব রাসেলকে বলল, তোমার রেজাল্ট তো ভালোই হয়েছে, এখন ভর্তি হবে কোথায়? রাসেল বলল, কেন বাবা, ময়মনসিংহ ক্যাডেট কলেজে। আমজাদ সাহেব বলল, না, আমি চাচ্ছি না তুমি রংপুর ক্যাডেট কলেজে ভর্তি হয়ে যাও। রাসেল বলল, বাবা, আমি তোমাদের ছেড়ে থাকতে পারবো না। আমজাদ সাহেব রাগ হয়ে রাসেলকে বলে উঠল, আমাদের ছেড়ে থাকতে পারবে না নাকি অন্য কাউকে? স্বামীর মুখে এমন কথা শুনে কি করেছে আমার রাসেল, জানতে চায় রাসেলের মা। আমজাদ সাহেব রাসেলের মাকে বলল, কি করেছে বলেছ? তোমার ছেলে গ্রামের কোনো মেয়েকে নাকি পছন্দ করে, যা নাকি কখনো হবার নয়, তাকে নিয়ে নাকি এখন সে ঘুরেও বেড়ায়। স্বামীর মুখে ব্যাখ্যা শুনে রাহেলা মায়ের কাছে জানতে চায়, তোমার বাবা যা যা বলছে তাই সত্যি? রাসেল ওর মাকে উত্তর দেয়, জি মা, আসলে প্রেম বুঝি মানুষকে সাহসী হতে শেখায়, আর তাই প্রেমিক প্রেমিকা যেন তাদের ভালোবাসার কথাটা বাবা মার কাছে প্রকাশ করতে এতটুকুও দ্বিধাবোধ করে না। রাসেল মুখে এমন কথা শুনে রাহেলা বেগম করজোরে একটা থাপ্পড় দেয় রাসেলকে। বলেছে, এজন্যই কি তোদের মানুষ করেছি? আমজাদ সাহেব চিন্তা করে, এটাই উপযুক্ত সময় আমার দাবার গুটি চালাবার। তাই রাসেলকে প্রশ্ন করে, তুমি কতখানি ভালোবাসো ওকে? রাসেল বলল, আমার জীবনের চাইতেও বেশি। আমজাদ সাহেব বলল, তাহলে আমার কাছে তোমার ভালোবাসার পরীক্ষা দিতে হবে, বলো তুমি রাজি? রাসেল বলল, হ্যাঁ বাবা, আমি রাজি। আমার ভালোবাসাকে পেতে শুধু একটা কেন, আমি হাজারও পরীক্ষা দিতে রাজি। আমজাদ সাহেব বলল, তাহলে আজ এই মুহূর্তে তুমি রংপুর চলে যাবে, ওখান থেকে তুমি কোচিং করে ক্যাডেট কলেজে ভর্তি হবে, আর এইচএসসি পরীক্ষা পাশ না করা পর্যন্ত কিংবা কোনো বন্ধুর দ্বারা কোনো প্রকার খোঁজ খবর রাখতে পারবে না। যদি এতদিন তোমার কোনো খোঁজ খবর পাওয়া সত্ত্বেও মেয়েটি তোমাকে ভালোবাসে, তবে 2 বছর পর আমি তোমাদের এই ভালোবাসাটিকে মেনে নিব, আর নয়তো বা বাধ্য হব তোমার আপার মতো তোমাকেও ত্যাগ করতে। বাবার দেওয়া পরীক্ষা পূরণ করতে রাসেল চলে যায় রংপুরে। নাজমা লাঞ্চ সেরে রুমে বেরোতেই দেখতে পায় বারান্দায় বসে একটি মাথা নিচু করে মেয়ে কাঁদছে। নাজমা মেয়েটির পাশে গিয়ে মেয়েটির গায়ে হাত দিয়ে বলল, এই মেয়ে, কাঁদছো কেন? নাসরিন মাথা তুলে নাজমার দিকে তাকিয়ে বলল, কিছু না, এমনিতেই। নাজমা নাসরিনকে বলল, এমনিতে কেউ কাঁদে নাকি? কখনো শুনিনি তো। কি হয়েছে তোমার, আমাকে বলো, আমি তো তোমার বোনের মতো। বোনের কথা শুনে নাসরিন নাজমাকে বলল, আমার কোনো ভাই বোন নেই, যদি আপনি আমার বোন হন তবে আমাকে সত্যি সত্যি মানুষের মতো বাঁচতে দেখান, একটু পথ দেখান আপা। নাজমা নাসরিনের বলল, তা না হয় দেখাবো, কিন্তু আগে বলো তুমি এখানে কি করে, তোমার বাবা মা কোথায়? নাসরিন বলল, বাবা মার কথা বলছেন? বাবা মাকে হারিয়েছি ছোটোবেলায়, বাবার চিত্তে বিশেষ করে মনে পড়ে না, তবে মা মারা গেছে মাস 3 হয়। কিভাবে প্রশ্ন করে নাজমা। নাসরিন বলল, মাস 4 আগের কথা, একটা অসুখ হয়, অসুখে আমার মা প্রায় মরা। একটু সুস্থ হয়েই মা আমাকে পাঠিয়ে দেয় ঢাকায় এক দূর সম্পর্কে খালার কাছে। আমি ঢাকায় আসার 2 মাস পরেই খবর আসে মা হার্ট অ্যাটাকেই মারা গেছে। মায়ের মৃত্যুর পর খালা আমার সঙ্গে খারাপ ব্যবহার করতো। খালার অত্যাচার সইতে না পারি ভেবেছিলাম গ্রামে চলে যাব, কিন্তু পরক্ষণে আবার মনে হলো গ্রামে গিয়ে কি করব, আমার তো কেউ নেই, কে দেখবে আমাকে। অনেক ভেবেচিন্তে খালার নির্যাতনার অবহেলা সইতে না পেরে চাকরি নিয়েই একটা গার্মেন্টসে। কিন্তু গার্মেন্টসে কিছু নোংরা মন মানসিকতার মানুষদের কথাবার্তা, তাদের প্রেম নিবেদনে হাঁপিয়ে উঠি আমি। তারপর নিজেকে সামলাতে গিয়ে নিজের বাচ্চার তাগিদে মনটাকে সান্ত্বনা দিয়ে কাজ করতে থাকি। কিন্তু গতকাল হঠাৎ আমার টেবিলের কাছে PM স্যার আসে। তারপর আমার শরীরখানা একবার দেখে আমাকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? আমি স্যারকে উত্তর দিলাম নাসরিন। স্যার আমাকে আবার প্রশ্ন করে, তোমার বাড়ি কোথায়? আমি বললাম নেত্রকোনা। তারপর স্যার আমাকে প্রশ্ন করলো, তোমার
বাবা মা ঢাকায় থাকে না গ্রামে? উত্তরে আমি স্যারকে বললাম, আমার কেউ নেই। স্যার দুঃখ প্রকাশ করে আমাকে বলল, দুঃখ করো না, যার কেউ নেই তার আল্লাহ আছে। স্যার আমাকে বলল, কত বেতন ধরেছে? আমি উত্তর দিলাম, 1350 টাকা স্যার। স্যার আমাকে বলল, কেন, তোমার লেখাপড়া? আমি বললাম, নবম শ্রেণী পর্যন্ত পড়েছি স্যার। তখন আমাকে বলল, তাহলে তো তোমার বেতনটা কম হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি আগামীকাল এক কপি ছবি নিয়ে আমার রুমে এসো, দেখি তোমার জন্য কি করা যায়। বলেই চলে গেলেন স্যার। পরের দিন আমি ছবি নিয়ে যাই স্যারের রুমে। প্রবেশ করতেই স্যার আমাকে পাশের চেয়ারে বসতে বলে। তারপর হঠাৎ আমাকে জড়িয়ে ধরে বলে, এত সুন্দর চেহারা নিয়ে চাকরি করতে হবে না। অনেক জোরাজুরির পর ওখান থেকে আমি পালিয়ে এসেছি। আমি আত্মহত্যা করা ছাড়া আমার কোনো পথ নেই। আমি একজনের কথা দিয়েছি, আমি যতই ঝড় আসুক আমি আমার সতীত্ব নষ্ট করব না। আমি তাকে শেষ পর্যন্ত আমি তার জন্য অপেক্ষা করব। নাজমা নাসরিনকে বলল, চিন্তা করো না, ব্যবস্থা একটা হয়ে যাবে। মানুষের রোজই এক দরজা বন্ধ হলে আল্লাহ তার জন্য 10 দরজা খুলে দেয়। আসলে জানো কি নাসরিন, গার্মেন্টসের সঙ্গে যুদ্ধ করতে করতে পরাজিত হয়ে বাচ্চার শেষ অবলম্বন হিসেবে খুঁজে নিয়েছে গার্মেন্টসকে, কিন্তু এখানে এসে পরিত্রাণ পায়নি। শ্রমিকের তুলনায় পারিশ্রমিক কম পেয়ে টানা হেঁচড়ার মাঝেও জীবন চালাতে হয়। যখন হিমশিম খায় ঠিক তখনই এমন বসদের পাল্লায় পড়ে অনেকেই দেয় দেহ ব্যবসায়, আর কেউ বা নিজের ইজ্জত রক্ষা করতে আত্মহত্যা করে। নাজমা হাত ঘুরিয়ে দিকে তাকিয়ে দেখে লাঞ্চের সময় শেষ। ওর রুমটা নাসরিনকে দেখিয়ে বলল, আমরা এই রুমে থাকি, এখানে তুমি থাকো, আমি অফিসে যাচ্ছি। রাতে নাজমা বাসায় এসে কম্পিউটারে কাজ করছে, এমন সময় নাসরিন পাশে এসে বলল, আপা আপনার নামটা কিন্তু জানা হয়নি। নাজমা কাজ সেরে চেয়ার ঘুরিয়ে নাসরিনকে বলল, আমার নাম নাজমা। নাসরিন বলল, রুমে আপনি একা থাকেন? আপনার সঙ্গে কেউ থাকে না? নাজমা প্রথমে রসিকতা করে বলল, এই যে আমার কম্পিউটার থাকে। পরে অবশ্য বলল, কেউ থাকে না, আমি একাই থাকি। নাসরিন আবার নাজমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপা আপনি ঢাকায় এলেন কি করে? নাজমা বলল, ওসব কথা থাক। নাসরিন বলল, কেন আপা, আমি শুনতে পারি না? নাজমা বলল, পারো, শোনো তাহলে। আমার বাড়ি মাগুরা জেলা, নিম্নবিত্ত পরিবারের জন্ম আমার। সনাতন যুগের মানুষ ছিল আমার বাবা। কিছু বয়স হয়ে বিয়ে করলেও পরিবারটা যেমন ছোট রাখতে পারেনি, তেমনি পারেনি অর্থনৈতিক উন্নত করে সংসারটাকে সচল করে রাখতে। অত্যন্ত দরিদ্রতার মাঝে বসবাস করতাম আমরা। 4 বোন 2 ভাই, বাবা মা সহ দাদা দাদি সহ 10 জন পরিবারের আবাদি জমির চাষগুলো চালিয়ে গেছে বাবা। আমাদের প্রতি বাবা মায়ের শাসন ছিল কঠিন, আর যাতে আমরা বাবার চেয়ে মায়ের নজরটাই ছিল বেশি। যদিও মা পড়ালেখা জানতেন না, তারপরে সকাল সন্ধ্যা আমাদেরকে বসিয়ে রাখতো পড়ার টেবিলে।